ভিউয়ার্স, আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে একটা উইন্ডোজ সার্ভার 2012 বা 2016 ইনস্টল করার পরে আমাদের যে মিনিমাম জিনিসগুলো সেট করতে হয় অথবা যে জিনিসগুলো আমাদের আসলেই দরকার সর্বপ্রথম যে কিছু প্রিরিকুইজিট আছে, আমরা প্রিরিকুইজিট বলি যে আমাদের এই জিনিসগুলো করতে হবে বা এই কাজগুলো করা উচিত। সেই জিনিসগুলো নিয়ে আমি একটা আলোচনা করব এবং সেই জিনিসগুলো আমি আজকে প্রথমে দেখাবো। আমার এই ভিডিওটা আসলে করা হচ্ছে, আমার কিছু স্টুডেন্ট ছিল বা আছে, তারা আসলে আমাকে রিকোয়েস্ট করছে যে ভাইয়া আপনি আমাদেরকে যে ক্লাসগুলো করান সেই ক্লাসগুলো যেন আমরা বাংলাতে একটু পাই ভিডিও হিসেবে, সেজন্য আজকের এই ভিডিও তৈরি করা। তো আমরা যেটা করব অ্যাকচুয়ালি আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল করাটা আমি স্কিপ করে দিলাম। অপারেটিং সিস্টেম আমরা সবাই ইনস্টল করতে পারি, তবুও আমি চাইবো একটা অপারেটিং সিস্টেমের ইনস্টলেশনের একটা ভিডিও দেখাতে, কারণ সেখানে আমাদের কিছু ছোটোখাটো জিনিস বোঝার আছে, সেই জিনিসগুলো আমি নিয়ে আসবো হয়তো এর পরের ভিডিওটাতে। তো আমরা প্রথমে যেটা করব, আমাদের আসলে যে জিনিসগুলা খুবই দরকার, আমি একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করলেই তো আমার শেষ না, তা আমার কিছু জিনিস করতে হয়। আমি কি করব আসলে, আমার সেটিংসগুলো কি হবে বা কি করা দরকার, এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে অনেকেই চিন্তা করি না, বা আমরা যারা একেবারে নতুন প্রথম কাজ করতেছি বা আমরা এর আগে কখনো সার্ভার ডেভেলপমেন্ট করিনি, তাদের শিখার একটা আগ্রহ থাকে যে আমি তো আসলে প্রপার গাইডলাইন পাচ্ছি না, বা কিভাবে করব, কিভাবে আগাবো, আমি তো একটা হয়তো এরপরে একটা ভুল করে ফেললাম। এই সব নিয়ে আসলে আমার কিছু ভিডিও থাকবে, আমি আশা করব যে আমার এই ভিডিওটা আমি কন্টিনিউ করব, বাট সময় সুযোগের কারণে বেশিরভাগ সময় হয় না। সো প্রথমে আমরা যেটা করি, আমরা আসলে অপারেটিং সিস্টেম ইনস্টল করি। অপারেটিং সিস্টেম ইনস্টলেশন শেষ হলে আমাদের প্রথম যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেটা হচ্ছে যে আমার একটা প্রপার কম্পিউটার নেম দিতে হবে। কম্পিউটার নেমটা সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমি যে অ্যাপ্লিকেশনটা রান করব এই কম্পিউটারটাতে, অথবা যে অ্যাপ্লিকেশনটা আমি চালাবো, ধরেন আমি ওয়েব সার্ভার চালাতে চাই, আমি এই সার্ভারটাতে আমি ডোমেইন কন্ট্রোল চালাতে চাই, আমি এই সার্ভারটাতে মেল সার্ভার চালাবো। সো আমার যেটা করতে হবে, আমার কম্পিউটার নেমটা যেন সেই রিলেটেড হয়। এখন অনেক সময় আমরা যেটা করি যে আমাদের মেল সার্ভার করতে হবে, আচ্ছা ঠিক আছে আমি মেল দিয়ে দিলাম, বাট পরবর্তীতে দেখা গেছে আমার হাই অ্যাভেলেবিলিটি করতে হবে, মেল সার্ভার 1 মেল সার্ভার 2 লাগবে। কারণ কিন্তু আমি দেখা গেছে কি করছি, আমি প্রথমে মেল করে ফেলছি, এখন আমি পাবলিক নেম মেইলে করতে পারতেছি না, কারণ মেইল আমার একটা সার্ভার নেম। সো অনেক সময় আমরা যেটা করতে পারি, যেমন অ্যাক্টিভ ডিরেক্টরি বা ডোমেইন কন্ট্রোলার যদি আমরা বলি, তাহলে দেখা যাচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি বা ডোমেইন কন্ট্রোলারে যেটা হয়, আপনি কম্পিউটার নেম অ্যাক্টিভ ডিরেক্টরি বা ডোমেইন কন্ট্রোলার প্রমোট করার পরে আর এই কম্পিউটার নেমটা আপনি চেঞ্জ করতে পারবেন না, তাহলে আমরা একটা প্রবলেমে পড়ে যাই। সো আমাদের সেই চিন্তাগুলো থেকে আমরা পরবর্তীতে কি করব সেই জিনিসগুলো একটু চিন্তা করে আমরা এখানে কাজগুলো করব। সো প্রথমে আমরা যাব, যেটার জন্য আমি আসলে কাজের কথায় চলে আসি। আমরা প্রথমে যেটা করতে হবে, উইন্ডোজ সার্ভার 2012 ইনস্টল করলাম, করার পরেই আমি যেটা করব, আমাদের সার্ভার ম্যানেজার উইন্ডোটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়, ওপেন হওয়ার পরে আসলে ড্যাশবোর্ডে আসে। সো এটা হচ্ছে আমার ড্যাশবোর্ডে যেটা আসলে ফুল ভিউ, আমার কি আছে না কি নাই এই জিনিসগুলো আমাকে দেখাচ্ছে। এখানে দেখেন আমার লোকাল সার্ভারে দুইটা ইভেন্ট আছে, একটা ইভেন্ট আছে, একটা সার্ভিস আছে, যেটার কোনো একটা ওয়ার্নিং বা কিছু একটা আছে। সো একটা ওয়ার্নিং আছে। সো আমরা এখান থেকে ফুল একটা ওভারভিউ পাবো। দেন আসেন আমি আসলে আমার এই ভিডিওটা, আজকের ভিডিওটা যেটার জন্য সেটাই চলে যাই। আমি প্রিরিকুইজিট হিসেবে আমাদের কিছু কাজ করতে হয়, যে জিনিসগুলো আমরা পরবর্তীতে না করলে, প্রথমে যদি আমরা না করি পরবর্তীতে হঠাৎ করে একটা প্রবলেম পড়ে যায়। সো আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কম্পিউটার নেমটা ঠিক করতে হবে। কম্পিউটার নেম ঠিক করতে হবে কেন? কারণ হচ্ছে আমাদের ধরেন এই কম্পিউটারটাতে আমরা ডোমেইন কন্ট্রোলার
ইনস্টল করব। এই কম্পিউটারটাতে আমরা ওয়েব সার্ভার ইনস্টল করব, এই কম্পিউটারটাতে আমরা মেইল সার্ভার ইনস্টল করতে পারি। সো আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের হাই অ্যাভেলেবিলিটি কথা চিন্তা করে আমরা এই সার্ভারটাকে প্রিপেয়ার করব। ধরেন আমার এই মুহূর্তে আমার কোনো সার্ভার, নতুন কোনো সার্ভার নেই, আমি প্রথম অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করতে চাই। সো প্রথমে নর্মালি আমি এই সার্ভারটার নাম দিতে পারি অ্যাক্টিভ ডিরেক্টরি। ওকে, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আপনি আজকে হয়তো একটা সার্ভার নিয়ে শুরু করেছেন, আপনি কালকে বা 1 বছর পরে বা 2 বছর পরে যে দুটো সার্ভার করবেন না এই অ্যাক্টিভ ডিরেক্টরির জন্যই, তা কিন্তু না। সো আপনাকে যেটা চিন্তা করতে হবে যে আমার ফিউচার প্ল্যান 5 বছর পর পর্যন্ত আমার এটা কিভাবে চলতে পারে, 10 বছর পর্যন্ত এটা কিভাবে হতে পারে। নর্মালি আমরা যে অ্যাক্টিভ ডিরেক্টরিটা করি সেই অ্যাক্টিভ ডিরেক্টরিটা 1000 বছরের পর বছর চলতে থাকে। কারণ কি, অ্যাক্টিভ ডিরেক্টরি যখন চলে তখন সকল ইউজারের ইনফরমেশন, সকল কম্পিউটারের ইনফরমেশন, আমার অথেন্টিকেশন, গ্রুপ পলিসি সবই একটা সার্ভারের মধ্যে থাকে, যার কারণে আমার এটা কন্টিনিউ করতে হয়। এবং আমার আপগ্রেড ফ্যাসিলিটি আছে, আমি প্রথমে ধরেন 2008 করলাম, 8 থেকে 12 যেতে পারবো, আমি 2016 যেতে পারবো, এরপরে ধরেন আপনার 2017 আসলো বা 2018 আসলো, 2020 আসলো, আমার এই আপগ্রেড ফ্যাসিলিটি বা মাইগ্রেশন ফ্যাসিলিটি আছে। সো আমি যেটা করতে পারি যে আমার সেই ফিউচার প্ল্যান হিসেবে আমি এই সার্ভারটাকে দাঁড়া করাতে চাই। আমি এটাকে আমার এখন আজকের টার্গেট অথবা আমার এই সিরিজটার টার্গেট, আমি এই সার্ভারটাকে যেটা করব ডোমেইন কন্ট্রোলার করব, কিন্তু হাই অ্যাভেলেবিলিটি সহ চিন্তা করে। তার মানে হচ্ছে আমার দুটো সার্ভার থাকবে, একটা সার্ভার প্রাইমারি, একটা সার্ভার সেকেন্ডারি। সো নর্মালি আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভারটাকে ডোমেইন কন্ট্রোলার বলি, ঠিক আছে। সো আমি যেটা করব, আমার এই সার্ভারটাকে, যেহেতু আমার এটা প্রথম সার্ভার, সো আমার এটা প্রাইমারি ডোমেইন কন্ট্রোলার হিসেবে আমি এটাকে ইনস্টল করতে চাই বা আমি এটাকে কনফিগার করতে চাই। সেই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে আমার কম্পিউটার নেমটাকে আমি চেঞ্জ করব। আমার কম্পিউটারটার নেম চেঞ্জ করার জন্য আমি যেটা করব, আবার চলে যাচ্ছি আমি কম্পিউটার নেম, এখানে দেখেন নামটার উপরে ক্লিক করলে হাইপার লিঙ্কের মতো একটা অপশন আসে, তার মানে আমি এটাকে চুজ করতে পারি, বা আমি এটাকে চুজ করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এখানে কম্পিউটার নেম, ফুল কম্পিউটার নেম এখানে দেখাচ্ছে, যেই নেমটা আমার আগে ছিল। সো আমার আসলে এই নেমটা একটু মনে রাখতে অসুবিধা, একটু না আসলে মোটামুটি ভালোই অসুবিধা, Win-7SFU। সো মানে অনেক বড় একটা নাম। সো আমি আসলে এটা শর্ট নেম অথবা আমি যেন বুঝতে পারি যে এটাই আমার সার্ভার, সেইভাবে আমি হয়তো কনফিগার করতে পারি। সো আমার যেটা করতে হবে, চেঞ্জ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন আমার এখানে কম্পিউটার নেমটা চলে আসছে। সো আমি এখানে যেটা করব, আমি আগে বলেছি আমার দুটো সার্ভার থাকবে, হাই অ্যাভেলেবিলিটি ইনশিওর করে আমি 3টা সার্ভার, 4টা সার্ভার, 5টা সার্ভার করতে পারি। সো আমি যেটা করব, এটাকে আমার প্রাইমারি ডোমেইন কন্ট্রোলার, সো আমি দিচ্ছি পিডিসি, প্রাইমারি ডোমেইন কন্ট্রোলার, দ্যাট মিন্স পিডিসি। আমার এই সার্ভারটার নাম আমি দিচ্ছি পিডিসি, দেন ওকে। ওকে দেওয়ার পরে দেখেন আমার যেটা একটা অপশন আমাকে দিছে যে ইউ মাস্ট রিস্টার্ট ইউর কম্পিউটার টু অ্যাপ্লাই দিস চেঞ্জ। তার মানে আমার কম্পিউটারটাকে অবশ্যই রিস্টার্ট দিতে হবে যদি আমি আমার নামটাকে অ্যাপ্লাই করতে হয়, আমার নামটাকে দেখতে হয়, আমার নামটা সেভ করতে হয়। সো আমি ধরে নিচ্ছি ওকে, দেন আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আমার একটা রিস্টার্ট চাইছে, আমি যেটা করব, আমি এই মুহূর্তে রিস্টার্টটা দেব না, আমার সবগুলো সেটিংস শেষ হওয়ার পরে আমি রিস্টার্টটা দেব। সো আমি এখন ক্লিক করতেছি রিস্টার্ট লেটার। দেখেন আমি রিস্টার্ট লেটার দেওয়ার কারণে আমার এখানে কম্পিউটার নেমটা কোনো রিফ্লেকশন এখন পর্যন্ত হয় নাই। সো আমি যেটা করতে পারি, আমার রিস্টার্ট দিতেই হবে বাধ্যতামূলক। এবার আসেন আমার সেকেন্ড অপশন, উইন্ডোজ ফায়ারওয়াল। উইন্ডোজ ফায়ারওয়াল বাই ডিফল্ট অন। এখন আমি যেটা করব, আমি আসলে একটু অড ওয়েতে করব। অড ওয়ে বলতে যেটা আমি ধরে নিচ্ছি আমার ইন্টারনাল ফায়ারওয়াল আছে, আমার এক্সটার্নাল ফায়ারওয়াল আছে। সো আমি উইন্ডোজ ফায়ারওয়ালটাকে এই মুহূর্তে ডিসেবল করে দেব। যদিও এটা ওয়াইজ সলিউশন না,
তারপরেও আমরা নর্মালি এটাই করি। আচ্ছা, সো ওয়াইস সলিউশনটা কি? ওয়াইস সলিউশনটা হচ্ছে আপনাকে যে পোর্ট আপনার দরকার সেই পোর্টগুলোকে আপনি ফায়ারওয়েল অপশনে গিয়ে এনাবল করবেন। দ্যাট মিন্স আমরা পোর্টগুলোকে ওপেন করে দিতে হবে। সো আমরা চাইলে দুটোই করতে পারি। এই মুহূর্তে আমি প্রথম ইউজারদের জন্য যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা ফায়ারওয়েলটাকে সরাসরি ডিসেবল করে দেব, আমরা ফায়ারওয়েলটাকে অফ করে দেব। আমরা পরবর্তীতে একটা সেশন করব অথবা আমি একটা ভিডিও আপলোড করব যেটাতে আমরা দেখাবো যে কিভাবে ফায়ারওয়ালের পোর্ট ওপেন করতে হয়, ইন্টারনালের জন্য কিভাবে, এক্সটার্নালের জন্য কিভাবে। ঠিক আছে, সো আপনারা অপেক্ষায় থাকুন সেই ভিডিওটির জন্য। আজকে আমি যেহেতু একটা বেসিক, সেহেতু আমি কিছু সবগুলো আসলে প্রপার ওয়েতে আমি করব না, কিছু আমি খুব শর্ট ওয়ের জন্য করব অথবা তাড়াতাড়ির জন্য করব। সো আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে আমার ফায়ারওয়েলটাকে আমি অফ করব। এক আগের মতোই আমি হাইপার লিঙ্কটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এই অপশনটা আসলো, এটা আমার আসলে উইন্ডোজ ফায়ারওয়েলের অপশনের। সো আমি যেটা করব যে টার্ন অফ উইন্ডোজ, সো টার্ন অন অর অফ অপশনে আমি চলে আসলাম। আসার পরে দেখেন এখানে আমার টার্ন অন আছে দুটাতেই। এই মুহূর্তে আমার দুটো নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। আমরা ডোমেইন কন্ট্রোলার করার পরে এখানে আরো একটা নেটওয়ার্ক পাবো, সেটা হচ্ছে ডোমেইন নেটওয়ার্ক। এই মুহূর্তে আমাদের যেহেতু এটা ডোমেইন কন্ট্রোলার না অথবা আমরা ডোমেইনের সাথে ইন্টিগ্রেটেড না, আমার মেশিনটা ডোমেইনে জয়েন না, সেই ক্ষেত্রে আমি দুটো অপশনে পাবো যেহেতু এটা আমার প্রথম সার্ভার। সো আমি যেটা করব যে আমি ফায়ারওয়ালটাকে অফ করে দেব। এখানে দেখেন একটা মাইক্রোসফট থেকে একটা ওয়ার্নিং আছে যে নট রিকমেন্ডেড, তার মানে এটা আসলে মাইক্রোসফট রিকমেন্ড করে না। সো এটা আসলে প্রপার ওয়ে না, আমি বারবার বলছি এটা প্রপার ওয়ে না, বিকজ এটা আসলেই একটু ঝুঁকিপূর্ণ বটেই। কারণ হচ্ছে আমি ফায়ারওয়ালটা অফ করে দিলাম। ফায়ারওয়াল আমাদের মেইনলি কি করে, আমার পোর্টগুলোকে ওপেন রাখার জন্য বা অফ রাখার জন্য, কোন পোর্টগুলো, আমি যে পোর্টগুলো শুধুমাত্র আমার দরকার সেই পোর্টগুলো আমি ওপেন রাখতেছি। সো আমি যেটা করতেছি ফায়ারওয়াল অফ করে দিচ্ছি, তার মানে হচ্ছে আমার সব পোর্টই ওপেন, অথবা আমি কোনো ফায়ারওয়াল বসাচ্ছি না, আমার কোনো সিকিউরিটি এই মুহূর্তে নাই ফায়ারওয়ালের মধ্যে। সো আমি দিলাম ওকে। কেন দিচ্ছি, আমি আসলে সহজভাবে প্রথম থেকে আমি কঠিন করতে যাচ্ছি না, আমি প্রথমে একটু সহজ করে করব, পরবর্তীতে আমি আসলে এই ফায়ারওয়ালটাকে অন করব এবং আমার রুলসগুলো অ্যাপ্লাই করব। ওকে, সো দেখেন আমার ফায়ারওয়াল পাবলিক অফ হয়ে গেছে, আমার নেটওয়ার্ক পাচ্ছে ওকে। সো দেখেন এরপরে আমার রিমোট ম্যানেজমেন্ট এনাবেলড আছে, আমি এনাবেলডে রাখবো। রিমোট ডেস্কটপ ডিসেবলড, আমি রিমোট ডেস্কটপ ডিসেবল, আমি এটাকে এনাবল করতে চাই। এখন কথা হচ্ছে যে আমি রিমোট ডেস্কটপ কেন এনাবল করব। রিমোট ডেস্কটপ এনাবল করব, ধরেন আপনি সবসময় সার্ভার, আপনার এই সার্ভারটা ডাটা সেন্টারে আছে, এখন আপনি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনাকে সব প্রতিনিয়তই ডোমেইন কন্ট্রোলারে কাজ করতে হয়। আপনি একটু পরেই একটা ইউজার ক্রিয়েট করেন, একটু পরে ইউজারটাকে ডিসেবল করেন, একটু পরে ইউজারটাকে পাসওয়ার্ড রিসেট করতে হয়। সো আপনার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনার এই সার্ভারগুলোতে অনেক কাজ থাকে। তার মানে এটাও সম্ভব না আবার যে আপনি সার্ভার মেশিনে আপনি আপনার অফিসের কাজ করেন, কারণ হচ্ছে যে ওটাও সিকিউর না। সো আপনার নর্মালি সার্ভারের জন্য আপনার ডাটা সেন্টার থেকে সার্ভার ডাটা সেন্টারে থাকে। সো আপনি যেটা করবেন সেই সার্ভার ডাটা সেন্টারে থাকবে, বাট আপনাকে এই সার্ভারটাকে অ্যাক্সেস করতে হবে যে কোনোভাবে। কারণ কি, কারণ হচ্ছে আপনাকে এখানে প্রতিনিয়তই কাজ করতে হয়। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি রিমোট ডেস্কটপটা এনাবল রাখবেন, তাতে যেটা হবে যে আপনি আপনার পিসি থেকে বা আপনার কম্পিউটার থেকে আপনি রিমোটলি লগ ইন করে সকল কাজ এখানে করতে পারবেন। আপনাকে ফিজিক্যালি সার্ভারের সামনে আসতে হবে না, মনিটর লাগাতে হবে না, কিবোর্ড লাগাতে হবে না, মাউস লাগাতে হবে না। আমার তো একটা ইউজার ক্রিয়েট করতে হবে, আমার ডাটা সেন্টারে ঢুকতে হবে, অ্যাক্সেস করতে হবে। আপনার প্রতিনিয়ত ডাটা সেন্টারে ঢুকা বাইরে কোনো দরকার নাই। সো আমরা যেটা করব যে আমরা রিমোট ডেস্কটপটা এনেবল রাখবো আমাদের সুবিধার জন্য, আমরা যেন আমাদের মেশিন থেকে এনেবল করতে পারি, আমরা মেশিন থেকে আসলে অ্যাক্সেস করতে পারি।
সো এখানে দেখেন একটা ওয়ার্নিং দিচ্ছে যে রিমোট ডেস্কটপ ফায়ারওয়াল এক্সেপশন উইল বি এনাবেলড। সো আমার ফায়ারওয়ালটাকে আমি অফ করে দিছি। সো এখন আমি রিমোট ডেস্কটপটাকে এনেবল করছি, তার মানে আমার রিমোট ডেস্কটপের জন্য যেই পোর্টগুলো দরকার, যেমন 3387 রিমোট ডেস্কটপের জন্য অলরেডি সে এনেবল করে দিছে। ওকে, অ্যাপ্লাই। দেন এখানে আমার যেটা আরো একটা জিনিস আমি এখানে করব, সেটা হচ্ছে যে আমার নরমালি আমার রিমোট ডেস্কটপ এনেবল হয়ে গেছে। এই মুহূর্তের জন্য আমার রিমোট ডেস্কটপ আসলে এনেবল হয়ে গেছে, আমি রিমোট ডেস্কটপ এনেবল করে দিছি। এখন কথা হলো যে ইন কেস আপনি অফিসে নাই, আপনার কলিগ অফিসে আছে, যে আপনার সাথেই টেকনিক্যাল টিমে আছে, যে ধরেন অথবা আপনার সাবঅর্ডিনেট, আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাকে আপনি বলতে যাচ্ছেন বা আপনি কিছু পাওয়ার দিতে চাচ্ছেন, এই তুমি তো ইউজার ক্রিয়েট করতে পারো, তুমি তো গ্রুপ ক্রিয়েট করতে পারো, তুমি তো গ্রুপে ইউজার অ্যাড করতে পারো, তুমি তো এগুলো জানো। সো তুমি এক কাজ করবা, তুমি এখন থেকে যেটা করবা, তুমি সার্ভারে ঢুকবা, সার্ভারে ঢুকে তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সার্ভারে লগইন করবা, লগইন করে দেন তুমি কি করবা, ইউজার ক্রিয়েট করবা, তুমি গ্রুপ ক্রিয়েট করবা। সো তোমার এই কাজগুলো তোমার। সো আমি যেটা করতে পারি যে রিমোট ডেস্কটপটা অ্যাডমিনিস্ট্রেটর বাই ডিফল্ট এনাবল, যখনই আমি এনাবল করে দেব অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস পাবে। সো আমি এডিশনালি অন্য কাউকে এখানে অ্যাড করতে পারি। কোনো ইউজারকে যদি আমার এরকম রিমোট ডেস্কটপ দিতে হয় অথবা পারমিশন লাগে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সিলেক্ট ইউজার থেকে এখানে আমি ইউজারটাকে অ্যাড করে দেব, দেন ওকে। আমি এখন করলাম না, আমি এটা পরবর্তীতে করব, যেহেতু আমার এই মুহূর্তে আমার এখানে কোনো উইন্ডোজ সার্ভারে অথবা ডোমেন কন্ট্রোলারে কোনো ইউজার নাই, আমি এখনো ডোমেন কন্ট্রোলার কিছু করিনি, যার কারণে আমি এই জিনিসটা আবার পরে আসব। দেন আসেন নিকনেমিং। নিকনেমিংটা আসলে কি জিনিস, আমি একটু নিকনেমিংয়ে যাচ্ছি। আমি এখানে পেইন্টে যাচ্ছি, আমি আসলে নিকনেমিংটা বোঝানোর জন্য। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে, ধরে নেন এটা আমার একটা সুইচ, সরি আমি এখানে, এটা আমার একটা সুইচ, এটা আমার আর একটা সুইচ, ওকে। এটা হচ্ছে আমার একটা সার্ভার। এখন আমার এখানে এই সুইচটাতে আমার কি করা আছে, ধরে নেন আমার এই সুইচটাতে ট্রাঙ্ক করা আছে। আমি ট্রাঙ্ক কেন করতেছি বা কি করতেছি এটা আমি পরে জানবো, অথবা আমার এটা পরে ইস্যু। এই মুহূর্তে আমার কনসার্ন পয়েন্ট হচ্ছে আমি নিকনেমিংটা কি জিনিস। সো আমার এখানে আমি ধরে নিচ্ছি আমার এখানে যেটা আছে, সরি আমার এখানে আমার এই মেশিনটাতে চারটা পোর্ট আছে। আমার এই মেশিনটাতে চারটা নেটওয়ার্ক পোর্ট আছে। সো আমি যেটা করতে পারি, আমার এই নেটওয়ার্ক এই সুইচটাতে একটা লিংক দিতে পারি, আবার এই সুইচ থেকে আমি সেকেন্ড পোর্টে আরেকটা সুইচ দিতে পারি। এখন কথা হলো যে আমি দুইটা লিংক ইউজ করছি দুইটা সুইচ থেকে, যদিও দুইটা সুইচ আমার লজিক্যালি একটাই, কারণ হচ্ছে আমি এখানে ট্রাঙ্কিং করছি এবং আমার এই দুইটা সুইচ আসলে লজিক্যালি একটাই সুইচ। এখন ইন কেস আমার এই সুইচটা ফেল করলো, দ্যাট মিন্স আমার এই লিঙ্কটাও কাজ করতেছে না, রাইট? সো আমি একটা লিঙ্কের উপরে নির্ভর করতেছি। এখন আমার যদি এখানে দুই ব্লকের আইপি বসে আমি, তাহলে আমার কি হবে, তাহলে আমার একটা নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যাবে। সো আমি যেটা চাই সেটা হচ্ছে যে আমি দুইটা লিঙ্ক ইউজ করব, কিন্তু আমার একটাই নেটওয়ার্ক থাকবে, এবং
যখনই কোনো কারণে একটা নেটওয়ার্ক ফেল করবে তখন আমার আরেকটা নেটওয়ার্ক অটোমেটিক্যালি কাজ করবে। দ্যাট মিন্স আমার এই দুটা লিংক মিলে আমার আসলে একটা নেটওয়ার্ক পোর্ট হবে। এই দুটো মিলে আমার একটা পোর্ট। এই পোর্টটাতে আমার একটা আইপি থাকবে, তার মানে আমার দুইটা লিংক ইউজ করতেছি, আমি দুইটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার ইউজ করতেছি, কিন্তু আমার ইউজ হবে একটা আইপি। সো আমি এটাকে বলি যে নিক টিমিং। তার মানে আমি দুইটা অ্যাডাপ্টারের মধ্যে নিক টিমিং করে দিচ্ছি, একটা টিম গঠন করছি যে দুইজনই আসলে কাজ করবে একজন হিসেবে। ওকে, সো আসেন এবার নিক টিমিংটা কীভাবে আমি করব। তার আগে আমি একটু চেক করতে হবে আমার নেটওয়ার্ক অ্যাডাপ্টার আসলে কয়টা আছে। আমি আগে বলে রাখতেছি নেটওয়ার্ক অ্যাডাপ্টার মিনিমাম দুইটা আমার রিকোয়ারমেন্ট। কেন? নিক টিমিং এর জন্য আমার দুইটা মিনিমাম রিকোয়ারমেন্ট। আমার ইনকেস এটা ফেল করলো আমি যেন আরেকটা দিয়ে কাজ করতে পারি, এটা ফেল করলো আমি যেন আরেকটা দিয়ে কানেক্টেড থাকি। সো আমার নিক টিমিং এর জন্য আমার দুইটা নেটওয়ার্ক পোর্ট বাধ্যতামূলক। এখন দেখেন আমার এই দুইটা আলাদা আলাদা নিক টিমিং আলাদা আলাদা পোর্ট হিসেবে কাজ করতেছে। আমি যখন নিক টিমিং করব তখন দেখবেন যে এখানে আমার একটা নিক টিমিং এর অপশন চলে আসছে। আমরা জাস্ট অপশনটা সেট করি আগে, নিক টিমিং। সো এখানে এই মুহূর্তে আমার এটা ডিসেবলড আছে, আমি ডিসেবলডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার নতুন একটা অপশন আসলো নিক টিমিং এর জন্য। এই মুহূর্তে আমার এখানে কোনো নিক টিমিং অপশন এর জন্য কোনো কিছু করা নাই, আমার টিম 0। অ্যাডাপ্টার আমার দুইটা আছে, 1 অ্যাডাপ্টার 2 অ্যাডাপ্টার। ওকে, সো আমার দুইটা অ্যাডাপ্টার এখানে আছে, আমার সার্ভারটা এখানে আছে এবং সার্ভার স্ট্যাটাস এই মুহূর্তে অনলাইনে আছে। সো আমি যেটা করব, আমি এই দুটো নিক কার্ড দিয়ে আমি একটা অ্যাডাপ্টার গঠন করব। সো আমি টাস্কে যাই, নিউ টিম। সো আমি দেই নিক আন্ডারস্কোর টিম 01। আমার এই নিক টিম 01 এর আন্ডারে আমি দুইটা নেটওয়ার্ক অ্যাডাপ্টারকে অ্যাড করতেছি। দুইটা ক্লিক করলাম, দুইটাকে চুজ করলাম, অ্যাকচুয়ালি সিলেক্ট করলাম। ওকে, দেখেন this only valid load balancing algorithm is a virtual machine are transport IP address and MAC address. Okay, and click OK. So দেখেন আমার কি হচ্ছে, সম্ভবত আমার ল্যাপটপের কারণে এটা হচ্ছে না, আমি একটু আসতেছি। সো আমি যেখানে ছিলাম আমার নিক টিমিং। সো নিক টিমিং আমার যেটা করতে হবে, নিউ টিম, দেন চুজ, আমি দুটো করলাম, নিক আন্ডারস্কোর টিম 01। সো আমার এখানে একটা অ্যাডভান্স অপশন আছে, সেখানে সুইচ ইন্ডিপেন্ডেন্ট অপশন। দেন আমি যেটা করব এখানে হাইপার-ভি পোর্ট। সো দেন ক্লিক ওকে। ওকে, এটা কাজ করছে না, সুইচ ইন্ডিপেন্ডেন্ট অ্যাড্রেস হ্যাশ। ওকে, সো আমার যেটা করতে হবে সুইচ ইন্ডিপেন্ডেন্ট, আমার দুটো সুইচ আলাদা আলাদা এবং অ্যাড্রেসের উপরে আমি ডিপেন্ড করে কাজটা করতেছি। সো আমার এটা নিক টিম গঠন হয়ে গেল। আমার একটা লিংক অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, আর একটা লিংক আমার আসতেছে কিছুক্ষণ পরে, আমি দেখব যে এটা ঠিক হয়ে গেছে। সো আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার একটা টিম। এখন আমরা একটু এর মাঝখানে আমরা যেটা করি, আমরা একটু ইয়েতে আসি, আমার এখানে যদি আমি দেখি, দেখেন আমার নিক টিমিংটা এনাবল হয়ে গেছে এবং আমার নিক টিম 01 আইপি অ্যাড্রেস ছিল,
আগে দুটো ছিল ইথারনেট 1 ইথারনেট এন্ড ইথারনেট 1, এখন আমার একটা চলে আসছে। ওকে, নিকটিম 0 আমার কাজ করতেছে। সো আরেকটা অপশন আমাদের ওপেন করা ছিল, যেটা হচ্ছে আমরা আসলে নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেটিংসে গিয়ে দেখছিলাম যে দেখেন আমাদের এখানে এখন ইথারনেট 1 বা ইথারনেট নাই, এখানে আমাদের নিকটিম 0 হয়ে গেছে, বিকজ আমার এখন নিকটিমিংটা কাজ করতেছে। আমি যদি অ্যাডাপ্টার সেটিংসে যাই, দেখেন আমার দুইটা অ্যাডাপ্টার এবং নতুন একটা। এখন আসুন আমরা প্রপার্টিজে একটু দেখি প্রপার্টিজে কি আছে। এটা প্রপার্টিজে যাই, প্রপার্টিজে গিয়ে দেখেন আমার IPv4 সিলেক্ট করা নাই, আমার IPv6 সিলেক্ট করা নাই, এগুলো সব অটোমেটিকলি উঠে গেছে। এখানে সেম দেখেন, এটাতেও আমার একই অবস্থা, IPv4 নাই, IPv6 নাই। সো আমার IPv6 বা IPv4 কোথায় কাজ করতেছে? আমার কাজ করতেছে নিকটিম 0-তে। সো দেখেন নিকটিম 04। সো এখানে যেহেতু আমি চলে আসছি, তাহলে আমি আরেকটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে আমরা নর্মালি এই মুহূর্তে যেহেতু আমাদের এখানে IPv6 এখন ইউজ হচ্ছে না, বা বাংলাদেশে এখন পর্যন্ত IPv6 খুব একটা ইউজ নাই, যার কারণে আমরা IPv6টাকে ডিসেবল করে দেবো, দ্যাট মিনস ডিসিলেক্ট করে দেবো। সো আমার IPv4টা কাজ করবে। সো দেখেন IPv4 এর অ্যাড্রেসে আমার এখানে অটোমেটিক দেওয়া আছে, আমি যেটাকে একটু পরে ঠিক করব, আমি IP সেট করব। সো আমার দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমার নিকটিমিং করবেন, যেই অ্যাডাপ্টারগুলো দিয়ে নিকটিমিং করবেন, নিক অ্যাডাপ্টারগুলো, লাইক আমার এখানে ইথারনেট 0 অ্যান্ড ইথারনেট 1, সেই দুটোতে আপনি কিন্তু আর কোনো কাজ করবেন না। আপনি যখনই এখন আইপি বসাতে চান, আইপি চেঞ্জ করতে চান, আইপি রিমুভ করতে চান, অটোমেটিক করতে চান, স্ট্যাটিক করতে চান, সব কিছু আপনি কোথায় করবেন? নিকটিমিং 0-তে। আমরা অনেকে ভুল করে থাকি, আমাদের তো অ্যাডাপ্টার এটা, ওকে এটা এখানে আইপি বসায় দিই, ও এটা তো সিলেক্ট করা নাই, এটা সিলেক্ট করে দিই। ওকে, এটা কখনোই করবেন না, কারণ হচ্ছে আপনি যখন নিকটিমিং করছেন তখন আপনার এই ব্যাকএন্ডে, এটার ব্যাকএন্ডে আসলে আপনার দুটো অ্যাডাপ্টার আছে। একটা অ্যাডাপ্টার হচ্ছে আপনার ইথারনেট 0, আর একটা হচ্ছে ইথারনেট 1। এখানে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইথারনেট, এই যে নিকটিম অ্যাডাপ্টার, দুটো অ্যাডাপ্টার 2 আমার কে আছে? ইথারনেট 0 অ্যান্ড ইথারনেট 1। এখানে নিকটিম ইন্টারফেসে দেখেন, এখানে আমার এখানে ইন্টারফেস 1 দেখাচ্ছে এবং আমার কানেক্টেড নিকটিম 1। এই মুহূর্তে আমার নিকটিম 01 কাজ করতেছে, দ্যাট মিনস আমি এটার সাথে কানেক্টেড। সো আমার যদি কোনো কারণে একটা লিঙ্ক ফেল করে, তাহলে আমার কোনো অসুবিধা নাই। এখন ধরেন আমি, আচ্ছা আমি একটু পরে আসতেছি এটা। দেন আসেন আমার অ্যাসাইন বাই ডিএসসিপি। সো আমার যেটা করতে হবে, আমি যেহেতু অ্যাক্টিভ ডিরেক্টরি করব, আমার অ্যাক্টিভ ডিরেক্টরি বা ডোমেন কন্ট্রোলার করব, সেখানে আমার অ্যাক্টিভ ডিরেক্টরি বা ডোমেন কন্ট্রোলারে বাই ডিফল্ট আমার যেটা থাকে সেটা হচ্ছে স্ট্যাটিক আইপি এবং আমার ডিএনএস থাকে। সো আমার ডিএনএসকে সবসময় আমার ক্লায়েন্টরা হুক করে, আমার নক করে, আমার নেম রিজার্ভেশনের জন্য, আইপি অ্যাড্রেসের জন্য, আমার মেইল ট্রান্সফারের জন্য, সব কিছুর জন্য আমার ডিএনএস ইনভলভ থাকে। তো আমার ডিএনএস আইপিটা ফিক্স থাকতে হয়, কারণ হচ্ছে আমার ডিএনএস আইপিতে সে নক করবে, যেহেতু ডিএনএস আইপিতে যদি নক করে না পায়, সেক্ষেত্রে সে আসলে আমার ট্রাফিকটাকে কোন দিকে সেন্ড করবে। সো এটা একটা ইস্যু। সো আমার যেটা করতে হবে, আমি যেহেতু আমার টার্গেট, আমি এটাকে ডোমেন কন্ট্রোলার বানাবো, সো আমি যেটা করতেছি যে আমার এটাকে স্ট্যাটিক একটা আইপি বসাবো। সো আমি স্ট্যাটিক আইপিটা কোথায় বসাবো? আমি নিকটিমিং করে ফেললাম, এখন আমার স্ট্যাটিক আইপিটা বসাইতে হবে আমার নিকটিম 0 ইন্টারফেসে। সো আমরা নর্মাল IPv4 অ্যাড্রেস ইউজ করি। সো IPv4 আমি একটা আইপি দিচ্ছি, জাস্ট 192.168.0.5। এই আইপিটা আমি সবসময় ইউজ করি আমার ল্যাব ক্লাসগুলোতে। সো আমি এটা ইউজ করতেছি 192.168.0.1। এখন আসেন আমার এখানে প্রিফার ডিএনএসটা কি হবে? আমি এখন আমার সার্ভারটাকে রেডি করতেছি। সো আমার এখানে প্রিফার ডিএনএসটা কি হবে? আমি এই সার্ভারটাকে ডোমেন কন্ট্রোলার বানাবো, এই সার্ভারটা আমার ডিএনএস হবে। সো আমার প্রিফার ডিএনএস হবে এই সার্ভারটার আইপি 192.168.0.5। ওকে, ক্লোজ। সো এখন আমি একটা টেস্ট করব। টেস্টটা কি ধরনের? আমি একটা এখানে যেটা করব, আমি আমার আইপিতে পিং দেব, পিং 192.168.0.5 -t।
আমার আইপিতে পিং পাচ্ছে। কোথায় কানেক্টেড? আমি কানেক্টেড হচ্ছি টিম 0-তে। এখন আমি যদি টিম 0টাকে ডিসেবল করে দিই, ডিসেবল করে দিলাম, দেখেন আমার পিং লস হচ্ছে। এখন আমি আবার এটাকে এনেবল করে দিলাম, একটু টাইম লাগবে, পিং আবার পাচ্ছে। এখন আসেন আমার যে এটা আসলে কাজ করতেছে কিনা। আমি বলছিলাম যে আমার এই অ্যাডাপ্টার যদি ফেল করে তাহলে এই অ্যাডাপ্টার দিয়ে চলবে, আবার এই অ্যাডাপ্টার যদি ফেল করে তাহলে এই অ্যাডাপ্টার দিয়ে চলবে। সো আমি এই অ্যাডাপ্টারটাকে বন্ধ করে দিচ্ছি এখন, ডিসেবল। দেখেন আমার পিং কিন্তু এখন পর্যন্ত লস হচ্ছে না, কোনো পিং লস নাই, ঠিক আছে। সো আমি আর একটু দেখি, পিং লস হচ্ছে না, দেখেন আমার কোনো পিং লস নাই। এখন আমি দেখেন আমার দুইটা অ্যাডাপ্টারে ডিসেবল করে দিই, আমার পিং লস শুরু হয়ে যাবে। আমার পিং লস শুরু হয়ে গেছে, কেন? কারণ আমার দুটো লিঙ্কই এখন ডাউন। সো আমি এখন আমি যে ইথারনেট 1টাকে এনেবল করি, আবার এনেবল ইথারনেট 1, দেখেন এনেবল ইথারনেট 1 সাথে সাথে আমার নিকটিম 1টাকেও সে এনেবল করে ফেলছে এবং সে দেখেন পিং পেয়ে যাচ্ছে। সো আমার যে কোনো একটা ইথারনেট পোর্ট অথবা একটা ইথারনেট কেবল অথবা একটা সুইচ যদি আমার ডাউন হয় তাহলে আমার অ্যাপ্লিকেশনে, আমার কানেক্টিভিটিতে, আমার কমিউনিকেশনে কোনো প্রবলেম হবে না। এটাই আমার নিকটিমিং এর মূল কাজ। ওকে, সো আমরা নিকটিমিং শিখে গেলাম, নিকটিমিং বুঝতে পারলাম, আমাদের নিকটিমিং এর সম্পর্কে পুরো আইডিয়া হলো। এটা আমার কিছুক্ষণ পরে চলে আসবে যেহেতু আমি মাত্র এটাকে অন করেছি। সো আমি নিকটিমিং এর থেকে বের হয়ে গেলাম, আবার সার্ভার ম্যানেজমেন্টে চলে যাই। আমার এখানে আইপিটা শো করতেছে। এখন আসেন উইন্ডোজ সার্ভার লাস্ট ইনস্টল আপডেট নেবার উইন্ডোজ আপডেট। এখানে আমি উইন্ডোজ আপডেটটা এই মুহূর্তে এনেবল করব না, কারণ হচ্ছে আমি যেহেতু ল্যাবে কাজ করতেছি, সো আমি এটা উইন্ডোজ এনেবল করব না। আমি যেটা করতে চাই, উইন্ডোজ আপডেটটা আমার অবশ্যই কি করতে হবে, এনেবল রাখতে হবে। সো আমাকে প্রথমে যেটা করতে হবে, চেক ফর আপডেটস, এই বাটনটাতে ক্লিক করতে হবে। এই বাটনটা ক্লিক করলে আমার চেকিং শুরু হয়ে যাবে। দেন আসেন উইন্ডোজ ডিফেন্ডার। বাই ডিফল্ট আমার রিয়েল প্রোটেকশনের জন্য উইন্ডোজ ডিফেন্ডার এনেবল করা থাকে, আমার এটা এনেবল থাকতে হবে। আমি এটা এনেবল রাখবো, আমি এটাকে কখনোই বন্ধ করব না। কেন? এটা অ্যাকচুয়ালি আমার অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করবে। এরপরে আসেন ফিডব্যাক অ্যান্ড ডায়াগনস্টিক, এটা আমার দরকার নাই। আমার আসেন আইএ ইনহ্যান্স সিকিউরিটি কনফিগারেশন। হোয়াট ইজ দিস? ধরেন এই মুহূর্তে আমি আমার মেশিনে আছি, আমি জাস্ট একটু আমার ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে দেখেন আমার ব্রাউজারে যাই। ওকে, ডু নট রিকমেন্ড সেটিং নাও, আমি জাস্ট অ্যাকসেপ্ট করলাম। google.com দেখেন, এখন দেখেন আনএবল টু ওপেন সার্চ। কেন? প্রথম কথা হলো এখানে আমার নাই, ইন্টারনেট নাই, এই মুহূর্তে ইন্টারনেট চলে গেছে। এখন দেখেন আমাকে প্রতিবার বলতেছে যে তুমি এটাকে কি করো, ট্রাস্ট সাইট হিসেবে এটাকে অ্যাড করো। সো আমি ট্রাস্ট সাইট হিসেবে অ্যাড করলাম, এটাকে ক্লোজ। এখন এইভাবে আমি যতগুলা সাইটে ঢুকবো এবং ওই সাইটটা যতগুলো সাইটের সাথে লিঙ্কড করা, সবগুলো সাইটের জন্য আমাকে কি করতে হবে, বারবার ট্রাস্ট করতে হবে। আমার ট্রাস্ট সাইট হিসেবে এগুলোকে অ্যাড করতে হবে ট্রাস্ট সেটিংসের মধ্যে। তো আমি মনে করি যে আমার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাটলিস্ট জানে যে কোন সাইট আমার জন্য হার্মফুল, কোন সাইট আমার জন্য গুড এনাফ, কোন সাইট আমার জন্য ভালো। সো আমি অ্যাডমিনিস্ট্রেটরের জন্য এটাকে কি করে দেব, অফ করে দেব। আর ইউজার্সের জন্য আমি এটাকে কি করব, অলওয়েজ অন রাখবো। কারণ একটা ইউজার অথবা আমি যেমন আমার সাবঅর্ডিনেট বা আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমি কি করলাম, আমার সার্ভারে অ্যাক্সেস দিলাম, সে কি করলো, এখানে আইসা সার্চ দিল, ওকে হাউ টু ড্রিঙ্ক অ্যালকোহল। সো আই ওয়ান্ট টু প্রিভেন্ট যে হ্যাঁ, ও যখনই দেখবে যে না এই সাইটটা আমার জন্য হার্মফুল, সো এটাকে ট্রাস্ট রিলেশনশিপে অ্যাড করতে হবে। সো এটা একটু বোরিং, এটা আসলে একটু কষ্টের, কারণ হচ্ছে যে বারবার আমি এই কাজ করতে হবে, দরকার নাই। ঠিক আছে, আমি ব্রাউজই করব না।
অথবা তাকে বুঝে শুনেই অ্যাড করতে হবে। দ্যাটস ওয়াই আমি যেটা করবো, অ্যাডমিনিস্ট্রেটর, আমি জানি যে অ্যাডমিনিস্ট্রেটর খুবই ভালো এবং আমার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাটলিস্ট জানে যে আমার কোন সাইটটা আমার জন্য অ্যাক্সেসিবল। সো আমি এটার জন্য অফ করে দিলাম। এখন আসেন টাইম জোন। এখন দেখেন বাই ডিফল্ট আমি যখন একটা কম্পিউটারে আমার অপারেটিং সিস্টেম ইনস্টল করি তখন দেখবেন যে এটা প্যাসিফিক টাইম ইউএস কানাডা হয়ে আছে। সো আমি যে রিজনে থাকি বা আমি যে টাইম জোনের আন্ডারে, সেই টাইম জোনটাকে আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। সো আমি যেটা কি করব, আমি এখানে টাইম জোনে চেঞ্জ টাইম জোনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার হচ্ছে GMT+6। সো আমার GMT+6 কোথায়, ঢাকা। সো আমি ঢাকাটাকে চুজ করলাম। ঢাকাটাকে চুজ করার পরে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখন দেখেন অনেক সময় আমার এই টাইমটা আমার ঢাকার টাইমের জোনের সাথে মিলে না। সো আমাকে কি করতে হবে, টাইমটাও সেট করতে হবে। ধরেন চেঞ্জ টাইম দিয়ে আমি কি করলাম, আমার এখন বাজে হচ্ছে 11:46। সো আমি 11:46 দিয়ে ওকে দিলাম, ওকে। সো আমি এখানে আবার একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে দেখেন আমার টাইম জোন হয়ে গেল, ঢাকা হয়ে গেল, আমার টাইম সেটিং হয়ে গেল 11:46। সো আমার এটা ডান। সো আমরা আজকে যেটা শিখলাম, আমার আজকের ভিডিও এটুকুই, আমি আর বাড়াবো না। আমি যেটা শিখলাম যে আমি একটু রিভিউ করি, যারা একটু ভুলে গেছেন হয়তো বা কিভাবে কি করছিলাম মনে নাই, তাদের জন্য আমি একটু রিভিউ করতেছি। রিভিউটা হচ্ছে এরকম যে সার্ভার ম্যানেজারে যাব, সার্ভার ম্যানেজারে যাওয়ার পরে লোকাল সার্ভারে যাব, লোকাল সার্ভারে যাওয়ার পরে আমার সবগুলো কি হবে, আমার কম্পিউটার নেম চেঞ্জ করতে হবে, ফায়ারওয়াল অফ করে দেব, আমি রিমোট ডেস্কটপ অন করব, নিক টিমিং কনফিগার করব এবং নিক টিমিং কনফিগার করার পরে এটা অটোমেটিক্যালি এনেবল হয়ে যাবে। আইপি সেট করতে হবে, আমার আই এনহ্যান্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেটরের জন্য অফ করব, টাইম জোন সেট করব। দেন আমি কি করতে হবে, আমার এই দেখেন কম্পিউটার নেমটা এখনো রিফ্লেক্ট হয় নাই। সো আমাকে কি করতে হবে, এটা রিফ্লেকশনের জন্য একটা রিস্টার্ট দিতে হবে। সো রিস্টার্ট দেওয়ার পরে আপনারা নিজেরাই দেখবেন কষ্ট করে যে আপনার এটা সেট হয়ে গেছে। সো আমি রিস্টার্টের পর আর আসছি না, আপনারা দেখে নিন আপনাদের মতো আপনাদের কম্পিউটার নেম চেঞ্জ হয়েছে কিনা। সো গুড বাই।